একদিনের অচল অবস্থার পর ট্রাক কাভার্ড ভ্যান মালিক শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার। অনড় লরি ও প্রাইম মুভার শ্রমিকরা। স্বাভাবিক হয়নি চট্টগ্রাম বন্দর। ই ভ্যালির সম্পদ বিক্রিতে আদালতের নিষেধাজ্ঞা। দায় বাণিজ্য মন্ত্রণালয়ের, বললেন অর্থমন্ত্রী। ধারণা ছিল না, মন্তব্য টিপু মুন্সির। বিদেশি বিনিয়োগের নিরাপদ স্থান বাংলাদেশ। নিউ ইয়র্কে বিজনেস কাউন্সিলের বৈঠকে প্রধানমন্ত্রী। ঢাকা ওয়াশিংটন সহযোগিতা বাড়ানোর আশা। ভারতীয় সিরিয়াল দেখেই সিলেটের এটিএম বুথে ডাকাতির পরিকল্পনা। ঢাকা ও হবিগঞ্জ থেকে পেশাদার ৩ জুয়ারি আটক। লুট হওয়া ২৫ লাখের ১০ লাখ টাকা উদ্ধার। এবং কক্সবাজারের সাগর পাড়ে হচ্ছে বিশ্বমানের রেল স্টেশন। দ্রুত এগিয়ে যাচ্ছে লাইন বসানোর কাজ। ২০২২ সালের ডিসেম্বরে চালুর আশা। সময় সংবাদের সঙ্গে আছে আমি মাকসুম আলম খান। ১.৫ দিন ভোগান্তির পর যৌক্তিক দাবি মেনে নেয়ার আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করল ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক শ্রমিকরা। দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এই কথা জানিয়েছেন সংগঠনের নেতারা। কিছু দাবি দ্রুত বাস্তবায়ন করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ধীরে ধীরে সব সমস্যার সমাধান হবে। এদিকে চট্টগ্রাম বন্দরের পণ্য পরিবহন কাজে নিয়োজিত লরি ও প্রাইম মুভার শ্রমিকরা এখনও ধর্মঘট প্রত্যাহার করেনি। রাস্তায় চাঁদাবাজি, হয়রানি বন্ধ, নতুন লাইসেন্স দেয়া সহ ১৫ দফা দাবিতে ৭২ ঘন্টার ধর্মঘটের ডাক দেয় ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক শ্রমিকরা। এরপর মঙ্গলবার ভোর ৬টা থেকে সারা দেশে পণ্য পরিবহন বন্ধ করে দেওয়া হয়। জরুরি সেবা ছাড়া কার্যত অচল হয়ে পড়ে পণ্য পরিবহন। সবচেয়ে বেশি বিপাকে পড়ে আমদানি ও রফতানিমুখী প্রতিষ্ঠান। এ অবস্থায় বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিভিন্ন দাবি তুলে ধরেন সংগঠনের নেতারা। পরে যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাসে ১.৫ দিনের মাথায় ধর্মঘট তুলে নেওয়ার ঘোষণা দেওয়া হয়। আমরা মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে সভাপতিত্বে আজকের এই আলোচনা বৈঠকে আমরা অত্যন্ত সন্তুষ্ট, আমরা আনন্দিত। আমরা আমাদের কর্মবিরতি প্রত্যাহার করে নিলাম। ১৫ দফা দাবির বেশিরভাগ মেনে নিয়ে পর্যায়ক্রমে কার্যকর করার আশ্বাস দেন মন্ত্রী। যেগুলো আমরা তাৎক্ষণিকভাবে মনে করেছি যে এইগুলি এখনই করা উচিত, সেগুলো আমরা বলেছি আমরা ব্যবস্থা নিচ্ছি। আর যেগুলি মনে করেছি সময় লাগবে সেইগুলি আমাদের সচিব মহোদয়রা নোট নিয়েছেন এবং তাদের মন্ত্রণালয় থেকে সেইগুলোর ব্যবস্থা নেবেন। বিআরটি এর চেয়ারম্যান মহোদয় তিনি একটা টাস্ক ফোর্স গঠন করে যত তাড়াতাড়ি সম্ভব সেইটি সমাধা করবেন, তাদের ড্রাইভিং লাইসেন্স নিয়ে যেটা ছিল এবং অন্যান্য দাবি দাওয়া যেগুলি ছিল সবগুলি নিয়ে দীর্ঘ আলাপের পরে তারা বলেছেন তারা সন্তুষ্ট হয়েছেন। ধর্মঘটের কারণে ২ দিনে শুধু চট্টগ্রাম বন্দরে ৮,০০০-এর বেশি কন্টেইনার এবং কয়েক হাজার মেট্রিক টন পণ্য ডেলিভারি আটকে গেছে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এদিকে লরি ও প্রাইম মুভার শ্রমিকদের অনড় অবস্থানে এখনও স্বাভাবিক হয়নি চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। বন্দরে পণ্য পরিবহনের পাশাপাশি দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে পণ্য খালাসও। জাহাজ ও কন্টেইনার জটের শঙ্কায় পড়েছেন বন্দর ব্যবহারকারীরা। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আন্দোলনকারীদের অবস্থানের কারণে বন্দর থেকে পণ্যবাহী কোনো যানবাহন বের হতে পারছে না, তেমনি পণ্য ডেলিভারি নিত কোনো গাড়ি বন্দরে ঢোকেনি। দ্বিতীয় দিনের মতো পণ্যবাহী যান চলাচল বন্ধ রেখে বন্দরের গেটে অবস্থান নিয়েছে আন্দোলনরত চালক শ্রমিকেরা। কিছুক্ষণ পরপরই দাবি আদায়ে স্লোগান দিচ্ছেন তারা। একটি ডকুমেন্ট দিচ্ছে ৬ চাকার, এই ডকুমেন্ট ৬ চাকা নিয়ে যখন আমরা রাস্তায় যাই পুলিশওয়ালা সিঙ্গেল বলে এটা অবৈধ। আমরা সরকারকে ট্যাক্স দিয়ে বৈধভাবে থাকতে চাই। দেওয়ালয় পিঠটা টেকে গেছে। আমরা সরকারকে ৮টা মন্ত্রী যখন চিঠি দেওয়া হয়েছে আমাদেরকে আশ্বাস দিয়েছে করবে, কিন্তু ওনারা এ পর্যন্ত কোনো একটা সুরাহা করে নাই। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আছি, ইনশাল্লাহ মাঠে রাজপথে থাকবো। চট্টগ্রাম বন্দরের প্রধান জেটিতে 11টি সহ বহির্নোঙরে 78টি দেশি বিদেশি জাহাজের অবস্থান রয়েছে। কিন্তু ধর্মঘটের কারণে গত 2 দিন ধরে বন্দরের ডেলিভারি যেমন বন্ধ রয়েছে, তেমনি জাহাজ থেকেও নামছে না কোনো কন্টেইনার। এতে আমদানি রপ্তানি বাণিজ্য অনেকটা স্থবির হয়ে পড়েছে। আমরা চাই এটা দ্রুত এই হরতালের অবসান হোক, নিষ্পত্তি হোক, আমাদের পোর্টের কার্যক্রম শুরু হোক, দেশের অর্থনীতি সচল হোক। শিল্প প্রতিষ্ঠানগুলি বন্ধ হওয়ার পথে এবং বিভিন্ন খাদ্যদ্রব্য, বিভিন্ন জিনিসের মূল্য বৃদ্ধি পাবে এবং এই যে
পরিবহন সমিতির যে দাবি, ন্যায্য দাবিগুলি মেনে নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। গত দুদিনে 8,000-এর বেশি কন্টেনার এবং কয়েক হাজার মেট্রিক টন পণ্য ডেলিভারির অপেক্ষায় রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ই কমার্স প্রতিষ্ঠানের অনৈতিক কর্মকাণ্ডের দায় এড়াতে পারে না বাণিজ্য মন্ত্রণালয়, এমন মন্তব্য করে অর্থমন্ত্রী বলেছেন, এই ধরনের প্রতিষ্ঠানের অনুমোদন দেয়ায় সরকারের দায়িত্ব এড়ানোর সুযোগ নেই। বিকেলে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে কথা বলেন অর্থমন্ত্রী। এদিকে আলাদা এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেছেন, ই কমার্স প্রতিষ্ঠান এত দ্রুত বদলে যাবে সেই ধারণা ছিল না মন্ত্রণালয়ের। ই কমার্সের নামে ডিসকাউন্টের ফাঁদে লাখো ক্রেতা মার্চেন্ট এখন পুঁজি হারিয়ে নিঃস্ব। ইভ্যালির দেখানো প্রতারণার পথে হেঁটেছে ধামাকা, ই অরেঞ্জ সহ বেশ কিছু প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের মূল হোতাদের কয়েকজন গ্রেপ্তার হয়েছে, বিদেশও পালিয়েছে কেউ কেউ। ক্ষতিগ্রস্তদের ভবিষ্যৎ কি তা পরিষ্কার না হলেও ই কমার্স প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণের দায় বাণিজ্য মন্ত্রণালয়ের বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী। জাতীয় প্রতিষ্ঠান যখন হবে, এটা কারো না কারো ডিফারেন্ট ছাড়পত্র নিয়ে এগুলো হচ্ছে। এখানে ছাড়পত্র দিচ্ছেন কমার্স মিনিস্ট্রি, তাদেরকে প্রাইমারিলি দায়িত্ব নিতে হবে এবং তাদের সাথে অন্য যারা সংযুক্ত আছে, সংশ্লিষ্ট আছেন এবং সম্পৃক্ততা আছেন, তাদের সবাইকে আমি মনে করি যে দায়িত্ব নেওয়া উচিত। দেশে করোনাকালে এত দ্রুত ই কমার্স সম্প্রসারিত হবে তা ভাবনায় ছিল না মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী জানান, ইভ্যালির মতো প্রতিষ্ঠানের প্রতারণা থেকে শিক্ষা নিয়েছে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলো। যেটা হয়েছে আমরা আজকের এক্সপেরিয়েন্স করছি, এটা আমাদের সহযোগিতা করবে সামনের দিনগুলোতে, যেন আইনি যেন অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক তারা নতুন করে কাজ করছে, আমাদের কমার্স মিনিস্ট্রিও এই আলোকে তারা কিন্তু স্টেপস দিচ্ছি আমরা। সো আমরা আশা করছি সামনের দিনগুলো আমরা সতর্ক থাকবো এই ব্যাপারে। যুবক, ডেস্টিনি সহ অর্থ আত্মসাৎ করা প্রতিষ্ঠানের গ্রাহকদের জন্যও কাজ করা হবে বলে জানান মন্ত্রী। এক পাশে কত লায়াবিলিটি আছে জেনুইন, আর এক পাশে নতুন অবস্থাতে অ্যাসেট ভ্যালুটা কি আছে, এই দুটো পাশাপাশি রেখে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করব। যাদের এই সম্পদ আছে সেগুলো কিভাবে, সেটাও যে আমাদের কথাই শেষ হবে তা না, অর্থ মন্ত্রণালয় রয়েছে, কোর্টের কোথাও যদি কোনো আটকানো থাকে সেটাও দেখতে হবে। তবে আমরা পজিটিভলি চেষ্টা করব যতদূর পারে, যাদের সম্পদটা আছে সেটা আটকে রেখে দিলাম, ভোক্তারা ক্ষতিগ্রস্ত হলো, সেটা তো যৌক্তিক হবে না। ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকায় গ্রাহক সুরক্ষা নিশ্চিত হবে মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী জানান, ডিসকাউন্ট কার্ড বা ভাউচার বিক্রির মতো বিষয় খতিয়ে দেখতে নজর এনেছেন বাংলাদেশ ব্যাংকের। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। ইভ্যালির স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি ও হস্তান্তরের উপর নিষেধাজ্ঞা দিয়েছেন দেশের উচ্চ আদালত। একই সঙ্গে গ্রাহক প্রতারণার দায়ে প্রতিষ্ঠানটি কেন বিলুপ্ত করা হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আদালতের মাধ্যমে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অর্থ ফিরিয়ে দেওয়া সম্ভব। এক্ষেত্রে দুদকের ভূমিকা রাখতে হবে। মামলার জালে ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি, প্রতিষ্ঠানটির সিইও ও চেয়ারম্যান গ্রেফতারের পর এখন পর্যন্ত ঢাকায় মামলা হয়েছে 3টি। উচ্চ আদালতেও হয়েছে আবেদন। ওয়াশিং মেশিন অর্ডার করে 5 মাসেও পণ্য এবং টাকা ফেরত না পাওয়ায় উচ্চ আদালতে আবেদন করেন এক ভুক্তভোগী। তিনি ইভ্যালিকে বিলুপ্ত দেখতে চান। শুনানি শেষে প্রতিষ্ঠানটির স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি ও হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। কেন অবসায়ন করা হবে না জানতে চাওয়া হয়েছে সরকারের কাছে। কোর্টের কাছে প্রেয়ার দিয়ে হচ্ছে কোম্পানি অবসান ঘটানোর জন্য, যেটাকে ওয়াইন্ডিং আপ বলে। তো কোর্ট একটা নোটিশ ইস্যু করে রেসপন্ডেন্টদের উপরে, আর ইভ্যালির সকল সম্পত্তি, স্থাবর সম্পত্তি বিক্রি অথবা ট্রান্সফারের উপরে নিষেধাজ্ঞা দেয়। এছাড়া ই কমার্স প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ ও টাকা পাচার খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্ত চেয়ে আবেদন করা হয়েছে উচ্চ আদালতে। মুখ্য মহানগর হাকিম আদালতেও রাসেলের বিরুদ্ধে মামলার আবেদন করা হলে ধানমন্ডি থানাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ইভ্যালির টাকা ক্ষতিগ্রস্তদের ফিরিয়ে দেওয়া সম্ভব। এক্ষেত্রে দুদকের ভূমিকায় বেশি। কোম্পানির কিংবা ওই আসামি সমস্ত সম্পদ জব্দ করে, একে বলে আপনার ক্রোক করে, তারপরে রিসিভারের কাছে রেখে, তারপরে কারা পাওনাদার আছে, কোর্ট যদি সেইভাবে আদেশ দেয় রিসিভারের উপরে যে পাওনাদারদের কাছ থেকে তাদের পাওনার প্রমাণ নেবে এবং অ্যাকর্ডিংলি পাওনা পরিশোধ করতে থাকবে। তারপরে অপরাধ যখন প্রমাণ হবে তখন বাকি যেটা থাকবে সেটা বাজেয়াপ্ত হবে। এদিকে ইভ্যালির রাসেল গ্রেফতার হওয়ার পর সাভারের ওয়্যারহাউসে রাখা প্রতিষ্ঠানটির মালামাল সরিয়ে ফেলার চেষ্টার অভিযোগ উঠেছিল। যদিও প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানিয়েছেন, বাহিরে পাঠানো মালামাল আবার ফেরত আনা হয়েছে। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ বিনিয়োগের নিরাপদ স্থান উল্লেখ করে বিদেশিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠকে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এই কথা বলেন। একই দিন নারী নেতাদের উচ্চ পর্যায়ের এক বৈঠকে অংশ নিয়ে আলাদা একটি নেটওয়ার্ক গঠনের উপর বিশেষ গুরুত্ব দেন সরকার প্রধান। এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী পর্বে অংশ নেন শেখ হাসিনা। সানুজামান সাকির রিপোর্ট। জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধনী পর্বে যে কয়জন বিশ্ব নেতা সরাসরি অংশ নিয়েছেন তার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন অন্যতম। মঙ্গলবার শুরু হওয়া অধিবেশন চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদে বক্তব্য রাখবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে জাতিসংঘে বাংলায় তার ঐতিহাসিক ভাষণ দেন। তাকে অনুসরণ করে প্রধানমন্ত্রী বিগত বছরের মতো এবারও বাংলায় ভাষণ দেবেন। উদ্বোধনী দিনের অধিবেশনের সাইডলাইনে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আহ্বানে নারী নেতাদের উচ্চ পর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন। সেখানে তিনি লিঙ্গ সমতা নিশ্চিত করতে নারী নেত্রীদের একটি নেটওয়ার্ক গঠনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। পরে নিউ ইয়র্কের যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিজনেস কাউন্সিলের গোল টেবিল বৈঠকে ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে বাংলাদেশে এখন বিনিয়োগের সবচেয়ে ভালো পরিবেশ বিরাজ করছে জানিয়ে বিদেশিদের বিনিয়োগের আহ্বান জানান সরকার প্রধান। The demographic dividend and our focus on developing skilled manpower ensures the investors here get skilled human resources at competitive prices. In the post-COVID-19 economic recovery, mutual cooperation and collective efforts are essential to attain shared prosperity. I assure Bangladesh government's wholehearted support to expand economic partnership between our two nations. একই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুয়েতের প্রধানমন্ত্রী সাবা আল খালিদ আল সাবা ও সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লফভেনের সঙ্গে আলাদা বৈঠকে মিলিত হন। কথা বলেন দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে। করোনা পরিস্থিতি এবং রোহিঙ্গা এ দুটি বাংলাদেশের এই মুহূর্তের বড় সমস্যা। আর এ দুটি বিষয়ের উপরই বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের বাইরে আলাদা দুটি বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি বক্তব্য রাখবেন। কোভিড-১৯ শীর্ষক গ্লোবাল সামিটের আয়োজক মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউস। আর রোহিঙ্গা সংকট নিয়ে বৈঠকটির আয়োজন করেছে ইউরোপিয়ান ইউনিয়ন কাউন্সিল। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবাসস্থল নিউ ইয়র্ক, লোটে প্যালেস হোটেল, ম্যানহাটান, নিউ ইয়র্ক। ফাইজার মডার্নার আরও ৮৯ লাখ টিকার বরাদ্দ পেয়েছে বাংলাদেশ। এই টিকা আগামী মাস থেকে দেশে আসতে শুরু করবে। নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে এমন আশার কথা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী বলেন, আগামীতে দেশে টিকার কোনো সংকট হবে না। বাংলাদেশকে কোভিড টিকা সহযোগিতার ক্ষেত্রে এগিয়ে থাকা দেশগুলোর তালিকায় যুক্তরাষ্ট্র। কোভ্যাক্সের মাধ্যমে এখন পর্যন্ত উপহার হিসেবে বাংলাদেশে ৫৫ লাখ মডার্নার টিকা পাঠিয়েছে দেশটি। তবে টিকা সহযোগিতার এই ক্ষেত্র আরও বাড়াতে যাচ্ছে মার্কিন প্রশাসন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে বর্তমানে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র সফরে থাকা পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী এমন আশার কথাই জানালেন। নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, চলতি বছরের মধ্যে আরও ৭১ লাখ টিকা পাঠাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, যা আসা শুরু হবে আগামী মাস থেকে। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে আরও ৭১ লক্ষ ভ্যাকসিন দেবে এবং সেটি এবছরের লাস্ট কোয়ার্টার বলতে তো বোঝায় ডিসেম্বর, নভেম্বর এবং অক্টোবর, মানে আগামী মাস থেকে সেটা ডেলিভারি শুরু। কোভ্যাক্সের আওতায় আমরা ১৮ লক্ষ ভ্যাকসিন পাবো সামনের মাসে এবং এটা কন্টিনিউ করবে। আমেরিকান ভ্যাকসিনটি হবে ফাইজারের এবং কোভ্যাক্সের এই দফার ভ্যাকসিনটি হবে মডার্নার। দেশে এখন পর্যন্ত টিকার আওতায় এসেছেন ২,৩২ লাখ মানুষ। তবে এরই মধ্যে ২৪ কোটি টিকার জোগাড় নিশ্চিত হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামীতে টিকার কোনো সংকট হবে না। ২৪ কোটি ৫০ লক্ষের মতো ভ্যাকসিন লাগবে, আমরা তার লাইন আপ করে ফেলেছি। তাছাড়া আমরা লোকাল প্রোডাকশনে, কো প্রোডাকশনে যাচ্ছি। এটা আমরা এগ্রিমেন্ট সই হয়ে গেছে এবং কয়েক সপ্তাহের মধ্যে এটা প্রোডাকশন শুরু হবে। আমাদের এখন ভ্যাকসিনের অত বড় সমস্যা। যুক্তরাষ্ট্রের বাইরেও বিভিন্ন সময় ভারত, চীন, জাপান থেকে উপহারের টিকা পেয়েছে বাংলাদেশ, যার বড় একটি অংশই এসেছে কোভ্যাক্সের আওতায়। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিনের সিরিজ বৈঠকে বসেছে বিএনপির হাইকমান্ড।
বিকেল 4টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংগঠনিক বিভাগ, চট্টগ্রাম, সিলেট, রংপুর, কুমিল্লা ও ময়মনসিংহের নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে এই বৈঠক শুরু হয়। বৈঠকে অংশ নিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির কয়েকজন সদস্য। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বেগম জিয়ার মুক্তি ও সাংগঠনিক বিষয়ে নেতাকর্মীদের মতামত জানতে ধারাবাহিক বৈঠক করছে বিএনপির হাইকমান্ড। গত 14 থেকে 16 সেপ্টেম্বর পর্যন্ত প্রথম ধাপের সিরিজ বৈঠক করে দলটি। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে গুলশানে শুরু হয় দ্বিতীয় ধাপের এই বৈঠক। রাজনৈতিক সমঝোতা ছাড়া নির্বাচন নিয়ে চলমান অবস্থার পরিবর্তন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। সকালে নির্বাচন কমিশনে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। সম্প্রতি স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতার পেছনে জড়িতদের ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি। নির্বাচনে 3 জনের প্রাণহানি ঘটেছে, এটা অত্যন্ত বেদনাদায়ক। যারা অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মহড়া দিয়েছে, ভিডিও ফুটেজ দেখে তাদেরকে আটক করা হয়েছে। সহিংসতা রোধে কাউকে ছাড় দেওয়া হয়নি এবং ছাড় দেওয়া হবে না। গণতন্ত্রের জন্য নির্বাচনে বহু দলের অংশগ্রহণ একান্ত প্রয়োজন। প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনের কারণ বিশ্লেষণ করে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ অনিবার্য। ভোটারদের নির্বাচন বিমুখতাও আমার কাছে গণতন্ত্রের জন্য অশনি সংকেত মনে হয়। ট্রেনে করে যাওয়া যাবে কক্সবাজার, এমন স্বপ্ন এখন বাস্তবায়নের পথে। দ্রুত এগিয়ে চলছে দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেল লাইন নির্মাণ কাজ। পর্যটকদের সেবা দিতে সাগর পাড়ে নির্মিত হচ্ছে বিশ্বমানের রেল স্টেশন। সকালে পরিদর্শন শেষে রেলমন্ত্রী জানান 2022 সালের ডিসেম্বরে শেষ করা হবে কাজ। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত শহর কক্সবাজার, সড়ক ও বিমানপথই এখানে আসার মাধ্যম ছিল। সেই সাগর পাড়ে এবার হচ্ছে ট্রেনের দৃষ্টিনন্দন স্টেশন। কক্সবাজারের অংশে এগিয়ে যাচ্ছে রেল লাইন নির্মাণের কাজ। ঝিলঞ্জা ইউনিয়নের চান্দের পাড়ায় একটি বড়সড় ঝিনুক তৈরি করছে রেলওয়ে। ঝিনুকটির 2 অংশের মাঝে ফাঁকা থাকবে 6 তলা উচ্চতার সমান। এই ঝিনুকটির পেটেই হবে মূল স্টেশন, যেখানে থাকবে আন্তর্জাতিক মানের স্টেশনের সব সুবিধা। স্টেশনটির 2য় তলায় ফুট ওভারব্রিজ ব্যবহার করে যাত্রীরা উঠবেন ট্রেনে। 6 তলা স্টেশন ভবনে যাত্রীদের ওয়েটিং রুম, শিশু যত্ন কেন্দ্র, খেলার জায়গা, রেস্টুরেন্ট, আবাসিক হোটেল, মিলনায়তন সহ আধুনিক সুবিধা থাকবে এখানে। হোটেল, ফুড কোর্ট এবং অন্যান্য শপিং মল সবকিছুই থাকবে এবং এটার সম্পূর্ণ অটোমেটিক সিস্টেম হবে। এখন আমার কনস্ট্রাকশনের কাজ চলতেছে এখানে, আর প্ল্যাটফর্মের কাজটাও আমরা অলরেডি শুরু করে দিয়েছি। তো হোপফুলি আমরা আশাবাদী 2022 সালের ডিসেম্বর মাসে আমরা এই প্রজেক্টটা সাকসেসফুলি হ্যান্ডওভার করতে পারবো। ইতিমধ্যে 2য় তলা পর্যন্ত নির্মাণ কাজ শেষ, চলছে 3য় তলার কাজ। বুধবার দুপুরে এই আইকনিক স্টেশনের নির্মাণ কাজ পরিদর্শনে যান রেলমন্ত্রী। এ সময় তিনি জানান, নানা জটিলতায় প্রকল্পের মেয়াদ 1 বছর বাড়ানো হলেও আগামী 2022 সালের ডিসেম্বরে কাজ শেষ করা হবে। উন্নত এবং আরামদায়ক যাতে আপনার ট্রেনগুলো সেগুলো থাকবে, টুরিস্টদের উপযোগী সেই ট্রেনগুলো আমরা প্রকিউরমেন্টের জন্য ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ করেছি। দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত থাকছে 9টি রেল স্টেশন, যা হবে দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়া, হারবাং, চকরিয়া, দুলহাজারা, ইসলামাবাদ, রামু ও কক্সবাজার। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে পর্যটন নগরী কক্সবাজারে পর্যটক আগমন বহুগুণ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সময় সংবাদে আরও থাকছে। 6 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্বাঞ্চল। ধসে পড়েছে বেশ কয়েকটি স্থাপনা, আহত অনেকে। পাসপোর্ট অধিদপ্তরের বাইরে দালালদের দৌরাত্ম্য কমাতে না পেরে উল্টো এজেন্সির মাধ্যমে তাদের বৈধতা দেওয়ার প্রক্রিয়া চলছে। পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, নীতিমালার আওতায় নির্দিষ্ট ফি নিয়ে গ্রাহকের সহায়তাকারী হিসেবে কাজ করবেন পাসপোর্ট অফিসের বাইরের দালালরা। ধানমন্ডি থেকে আগারগাঁও এসেছেন 50 ঊর্ধ্ব শাহাবুদ্দিন আহমেদ। উদ্দেশ্য পাসপোর্ট তৈরি,
কিন্তু আধুনিক সব সুযোগ সুবিধা সম্পন্ন বিশাল কর্মযজ্ঞের পাসপোর্ট অফিসের ভবনে না যে আশ্রয় নিয়েছেন ভবনের সামনে গাছতলার দোকানে। পাসপোর্ট অধিদপ্তরের বিভিন্ন রকম সেবা বিনামূল্যে পাওয়ার নিয়ম থাকলেও টাকার বিনিময়ে তৃতীয় পক্ষের মাধ্যমে কাজ ছাড়ছেন তিনি, যাতে নির্ভুল হয় সেই জন্যই ওদের সাহায্যটা নিচ্ছে। পাসপোর্টের ফর্ম পূরণ, জমা দিয়ে ছবি তোলা ও বায়োমেট্রিকের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া এবং ব্যাংকে টাকা জমা দেওয়ার মতো সাধারণ এবং অত্যাবশ্যকীয় কাজের জন্য দালালের সহায়তা নেন সেবা প্রত্যাশীরা। পাসপোর্ট অফিসের বাইরের চিত্রটা এমনই। আর অধিদপ্তরের কর্মযোগের বিপরীতে একটি টেবিল আর একটি ল্যাপটপে মিলছে পাসপোর্টের সব সমস্যার সমাধান। এজন্য গুনতে হয় টাকা। কিভাবে করতে হয় এটা আমরা জানি না, সেই জন্য আগে ওরা আবার জানে, সেই জন্য ওদের কাছে আসছে। এই গাছতলা এসে যদি ইনফরমেশন নিতে হয় তাহলে এই স্থাপনাটা কেন ভাই? স্বাধীনতার পর প্রতিষ্ঠিত পাসপোর্ট অধিদপ্তরের উন্নয়ন হয়েছে নানামুখী। বৈশ্বিক চাহিদায় বাংলাদেশও প্রবেশ করেছে ই পাসপোর্ট যুগে। আর এই পুরো যাত্রাপথে বিস্ফোরণের মতোই রয়ে গেছে দালাল চক্রের দৌরত্ব। পাসপোর্ট অফিসের সামনে কত দালাল ঘুরে, এটা কিন্তু এমনি ঘুরে, পাবলিক ঠেকা দিচ্ছে। আমি আপনার মাথাটা ফাটাই দিচ্ছি, আপনি হসপিটাল যায় ডাক্তার দেখাবেন না, আমরা এখানে আসলে মাথাটা ফাটাই আগে, তারপর আমরা টাকা দিয়েছি লেখা বাসা যায়। রাস্তার পাশে তারা কম্পিউটার কাজ করে, তারা সিন্ডিকেট করা জড়িত। অলরেডি পাসপোর্টের সবাই এই আনসারকন স্টাফকন সবাই এই টাকার সাথে জড়িত। নাগরিকদের অধিকাংশ যখন দালাল মুক্ত সেবা প্রত্যাশা করেন, তখন পাসপোর্ট অধিদপ্তরের দাবি এর মাধ্যমে গ্রাহকদের সেবা নিশ্চিত হওয়ার পাশাপাশি কমবে দুর্ভোগ। এটা আমি পুরোপুরি দালাল বলবো না, এই সাহায্যটা যদি পজিটিভ দিকে হয় একটা অর্থের বিনিময়ে এটা, কিন্তু তারপরও এই জিনিসটাকে প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত করে নিয়ে আসার জন্য আমরা চিন্তা ভাবনা করেছি, বাট আমরা এখনও মন্ত্রণালয়ে কোনো প্রস্তাব দেয়নি। আমরা এটা আরও আলোচনা করব, এটা কিভাবে এই কাজটাকে একটা শৃঙ্খলার মধ্যে আনা যায়। বর্তমানে রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে সড়কেই অর্ধশতাধিক দোকানে এই কাজে যুক্ত রয়েছেন 5 শতাধিক মানুষ। দীর্ঘদিনের বাস্তবতা হচ্ছে পাসপোর্ট আর দালাল চক্র চলছে সমান্তরাল গতিতে। দালাল নির্ভরে সেবা পেতে জিম্মি গ্রাহকদের সরকার নির্ধারিত কয়েক গুণ অতিরিক্ত ফি গুনতে হয় এই পাসপোর্ট অফিসে। সময় প্রবাহে জনগণের গলার কাটা সেই দালালদেরই বৈধতা দিচ্ছে পাসপোর্ট অধিদপ্তর। তবে এই বৈধতার মাধ্যমে পাসপোর্ট অফিসের দালালের দৌরত্ব কতটুকু টানা যাবে সেটি এখন ভবিষ্যৎই বলে দেবে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ভারতীয় মেগা সিরিয়াল সিআইডি দেখে ডাকাতির পরিকল্পনাতে সিলেটে এটিএম বুথ থেকে 25 লাখ টাকা লুট করে 4 জুয়ারি। মিশন শুরুর আগে চলে কয়েক দফা রেকি। চলতি মাসের 12 তারিখ সিলেটের ওসমানীনগরের একটি বেসরকারি ব্যাংকের বুথ। রাত 3টা 15 দিকে কিছু একটা আওয়াজ পেয়ে নিরাপত্তারক্ষী এগিয়ে আসেন বুথটির প্রবেশ মুখে। আগে থেকেই বাইরে ওত পেতে থাকা ডাকাত দল তাকে ধাক্কা মেরে ঢুকে পড়েন ভেতরে। প্রথমেই স্কচ টেপ দিয়ে বেঁধে ফেলেন নিরাপত্তারক্ষীকে। পরে 4 মুখোশধারী ডাকাত দল বুথ ভেঙে প্রায় 24,25,500 টাকা ডাকাতি করে পালিয়ে যায়। বুথ ভাঙার আগে সিসি ক্যামেরায় কালো রঙের স্প্রে মেরে দেয় ডাকাতরা, যেন ছবিতে ধরা না পড়ে ডাকাতির ঘটনা। ঘটনার পরপরই ব্যাংক কর্তৃপক্ষ মামলা দায়ের করেন। 9 দিন পর ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ ঢাকা ও হবিগঞ্জে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে ডাকাত দলটির 3 সদস্যকে। উদ্ধার করা হয়েছে 10,08,000 টাকা। গোয়েন্দারা বলছে ডাকাতির পরিকল্পনা করা হয় কয়েক মাস আগে। দফায় দফায় চলে রেকি। ডাকাত দলের সর্দার শামীম ভারতীয় মেগা সিরিয়াল সিআইডি দেখে অনুপ্রাণিত হয়ে ডাকাতির পরিকল্পনা করে। দলে ভেড়ায় আরও 3 সদস্যকে। সে আবার এই বিষয়ে অনেক দক্ষ। সে মাঝে মাঝে ইন্ডিয়ান যে সিআইডি যে সিরিয়ালগুলি সেটা সে দেখে কিভাবে অপরাধগুলি করে এবং অপরাধ করে কিভাবে পার পাওয়া যায় সে এটা লব্ধ করে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী মুখের মাস্ক, মাথায় ব্যবহারের জন্য গোলাপি রঙের কাপড় ও বিশেষ ক্যাপ সংগ্রহ করে। পরে সারা রাত পর্যবেক্ষণের পর ঠিক ভোর হওয়ার আগে ঝাঁপিয়ে পড়ে মিশনে। আমরা 10 লক্ষ টাকা উদ্ধার করেছি। যদিও মামলাটা হয়েছে উসমানীনগর থানা, সেখানে থানা পুলিশের রিকোয়েস্ট আমরা ধরেছি। তারা নিয়ে বাকিটা জিজ্ঞাসাবাদ করে বাকি টাকাটা কোথায় আছে আমি মনে করি সেটা তারা উদ্ধার করতে পারবে। ডাকাতিতে জড়িত বাকি সদস্যকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। তবে এই ধরনের ঘটনা ঘটিয়ে কেউ পার পাবে না। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। 6 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্বাঞ্চল। এতে আহত হয়েছেন অনেকে। সিডনি থেকে আরও জানাচ্ছেন SM আমিনুল রুবেল। ভূমিকম্পের সঙ্গে সঙ্গে রাস্তায় নেমে আসেন মেলবোর্ন শহরের বাসিন্দারা। ভূমিকম্পের আঘাতে ধসে পড়েছে বহু পুরনো স্থাপনা। বিভিন্ন উঁচু ইমারত থেকে মানুষজন নেমে এসে আসলে এই লাইব্রেরির সামনের চত্বরের খোলা জায়গায় তারা অবস্থান নিয়েছিল। কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে সবাই নিরাপদে আছে।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানায় ভূমিকম্পের উৎপত্তিস্থল ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের মেলবোর্ন শহর থেকে 200 কিলোমিটার দূরের একটি গ্রামে। এর গভীরতা ছিল 10 কিলোমিটার। বিমানবন্দর থেকে নামার পরপরই ভূমিকম্পের খবর পেয়েছি আমি। সবার সঙ্গে কথা হয়েছে, দুর্যোগ মোকাবেলায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা আহত হয়েছেন তাদের অবস্থা তেমন গুরুতর নয়। ভূমিকম্পের পরপরই উদ্ধার অভিযান শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ সকালের ভয়াবহ ভূমিকম্পে মেলবোর্নের 150 বছরের পুরনো কিছু চমৎকার স্থাপনা ভেঙে গুঁড়িয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে স্বস্তির বিষয় এটি যে এখন পর্যন্ত মেলবোর্ন থেকে কোনো হতাহতের খবর আমাদের কাছে এসে পৌঁছেনি। এস.এম. আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। সাফ চ্যাম্পিয়নশিপের জন্য 26 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে। প্রথমবারের মতো ভিন্ন কোনো দেশ থেকে এসে বাংলাদেশের জাতীয়তা পাওয়া নাইজেরিয়ান এলিটা কিংসলে জায়গা পেয়েছেন স্কোয়াডে। এছাড়াও দলে ফিরেছেন জুয়েল রানা, আশরাফুল রানা ও টুটুল বাদশা। দলের 10 জন ফুটবলারই বর্তমান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের। এর মধ্যে রয়েছেন একজন গোলরক্ষক, একজন মিডফিল্ডার, 3 জন ডিফেন্ডার ও 5 ফরওয়ার্ড। এছাড়া ঢাকা আবাহনীর 5 ফুটবলার জায়গা করে নিয়েছেন এই দলে। এদিকে সাইফ থেকে জামাল ভুইয়া ছাড়াও 3 ডিফেন্ডারকে নেওয়া হয়েছে দলে। এছাড়া চট্টগ্রাম আবাহনী শেখ জামাল, মোহামেডান, মুক্তিযোদ্ধা, শেখ রাসেল ও উত্তর বারিধারার ফুটবলাররাও সুযোগ পেয়েছেন দলে। দুরন্ত বাইসাইকেল হোম ডেলিভারি পেতে কল করুন 08007777777 নম্বরে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। একদিনের অচল অবস্থার পর ট্রাক, কাভার্ড ভ্যান মালিক শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার। অনড়, লরি ও প্রাইম মুভার শ্রমিকরা, স্বাভাবিক হয়নি চট্টগ্রাম বন্দর। ই ভ্যালির সম্পদ বিক্রিতে আদালতের নিষেধাজ্ঞা। দায় বাণিজ্য মন্ত্রণালয়ের, বললেন অর্থমন্ত্রী। ধারণা ছিল না, মন্তব্য টিপু মুন্সির। এবং কক্সবাজারের সাগর পাড়ে হচ্ছে বিশ্বমানের রেল স্টেশন। দ্রুত এগিয়ে যাচ্ছে লাইন বসানোর কাজ। 2022 সালের ডিসেম্বরে চালুর আশা। এই ছিল এখনকার মতো, সঙ্গেই থাকুন সময়ের।